156 উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন, 30% উপরে পড়লেও সন্তুষ্ট নয় কমিশন। আগ্রহ নষ্ট করতে ভোট নিয়ে অপপ্রচার বললেন ওবায়দুল কাদের। প্রতিযোগিতাহীন নির্বাচন মন্তব্য ফখরুলের। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আগেই জানত পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারকে হেয় করছে যুক্তরাষ্ট্র বললেন জেনারেল আজিজ। ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না বাজারে, সরকারি রেটে পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। রাইসির জানাজায় লাখো মানুষের ভিড়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা পালন, মৃত্যু তদন্ত শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। 156 উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে ফল ঘোষণা। দু একটি জায়গায় বিচ্ছিন্ন সংঘাত ছাড়া নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবক নিহত হন। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্নজামান। কিছু কিছু উপজেলার কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেছে, তবে বেলা বাড়ার সাথেই ভিড় করেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। খুব শান্তিপূর্ণভাবে ভোট চলতেছে। সকাল সকাল এসে ভোট দিছি, পরিবেশটা ভালোই। আমি যোগ্য মান অনুযায়ী ভোট দিছি মাত্র খুব শান্তি মতনে। আশা করি বিগত যে বছরগুলোতে ভোটগুলো হয়ে আসছে এবং সামনে যে ভোটগুলো আসবে সেগুলো এরকম উৎসব মুখর ভাবেই। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ভোটকেন্দ্রের বাইরে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের তর্ক বিতর্কের জেরে ছুরিকাঘাতে নিহত হন এক প্রার্থীর সমর্থক সুরত আলম। শরীয়তপুরে জাজিরা উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 3 সাংবাদিক সহ 10 জন আহত হন। এ সময় সাংবাদিকদের গাড়ির ভাঙচুর করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রংপুরের মিঠাপুকুরের সঠিবাড়ি কলেজ ভোটকেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল মারার সময় রংপুর 5 আসনের সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহেদ সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মেহেরপুরের গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার দায়ে পোলিং এজেন্ট সাইদুল ইসলামকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ দফায় 24টি উপজেলায় ভোট হয়েছে ইভিএমে এবং বাকিগুলো ব্যালটে। নির্বাচন সুষ্ঠু করতে মাঠে কাজ করছে র্যাব ও বিজিবি। 156 উপজেলায় চেয়ারম্যান পদে 603 জন, ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রত্নজামান, 21 টেলিভিশন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে 30% উপরে ভোট পড়লেও সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, একটি রাজনৈতিক দল ভোট বর্জনের ডাক দেয়ায় ভোটার উপস্থিতি কম হয়ে থাকতে পারে। রাজনৈতিক সংকট কেটে গেলে ভোট আরও উৎসবমুখর হবে বলে আশা করেন তিনি। শিউলি শবনমের প্রতিবেদন। দ্বিতীয় ধাপে 156টি উপজেলায় ভোট গ্রহণ শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সংবাদ সম্মেলন। ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জানান, ভোট শান্তিপূর্ণ হয়েছে, তবে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হাতাহাতিতে আহত হয়েছে 33 জন। ভোট কেন্দ্রে অসুস্থ হয়ে মারা গেছে 2 জন। এর সাথে নির্বাচনী সহিংসতার কোনো সম্পর্ক নেই বলেও জানান সিইসি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল, যেখানে অনিয়ম হয়েছে, অনাচার হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। 25 জনকে গ্রেফতার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন। দ্বিতীয় ধাপে 30% কিছু বেশি ভোট পড়লেও তা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন সিইসি। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে ব্যবস্থায়
এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। রাজনৈতিক সংকট কেটে গেলে ভোটার উপস্থিতি বাড়বে এবং নির্বাচন আরও উৎসবমুখর হবে বলেও আশা করেন সিইসি। সংকটটা রয়েছে, সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। মানুষের আগ্রহ নষ্ট করতে নির্বাচন নিয়ে বিএনপি, টিআইবি সহ কিছু দেশবিরোধী বুদ্ধিজীবীরা অপপ্রচার আর মিথ্যাচার করছেন বলে অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তার দাবি, স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক। সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষে গণমাধ্যমকে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটার সংখ্যা কিছুটা কম হলেও তা সন্তোষজনক। প্রথম 2 দফায় সংঘাত সহিংসতার আশঙ্কা করা হলেও ভোট শান্তিপূর্ণ হয়েছে। যে দুটা পর্যায়ে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে নিয়ে রক্তপাত হবে, খুনখারাবি হবে, মারপিট হবে, সংঘাত হবে, এসব নানান সংঘর্ষ হবে। শেষ পর্যন্ত কি হল? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই। উপস্থিতি যেটাই হয়েছে আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। নির্বাচনে না এসে বিএনপি ও সেইপন্থী বুদ্ধিজীবীরা লাগাতার অপপ্রচার ও মিথ্যাচার করে যাচ্ছেন বলেও অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে। তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন, তাদের অপপ্রচার তো আছে। বিএনপির নেতাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান নিজেই বাকশালে যোগ দিয়েছিলেন। মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনের প্রতিযোগিতা না থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই নির্বাচনে মানুষ অংশ নিচ্ছে না, এটা স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নাই, যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই, যে নির্বাচনে কোনো পরিবর্তন আসবে না, যে নির্বাচনের মাধ্যমে শাসক গোষ্ঠী তার ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে, সেই নির্বাচনে গিয়ে কী লাভ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হবেন। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, বিষয়টি আগেই সরকারকে অবহিত করেছে যুক্তরাষ্ট্র। আর ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আজিজ আহমেদ বলেছেন, সরকারকে হেয় করতেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ। এই ঘটনায় অবাক ও মর্মাহত বলেও জানিয়েছেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সংস্থাটির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ওই বিবৃতিতে জানিয়েছেন, ব্যাপক দুর্নীতির কারণে জেনারেল আজিজ এবং তার পরিবারের নিকটবর্তী সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন জেনারেল আজিজ আহমেদ। বলেছেন, সরকারকে হেয় করতেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ। অভিযোগ অস্বীকার করে এই ঘটনায় তিনি অবাক হয়েছেন বলেও জানান। আমাকে কিছু বলা যেমন হলো, আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল, আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত হবে। ঠিক আছে না, তাদেরকেও এটা টার্গেট করেছে কিনা আমি জানি না। আমি আমেরিকা, তারা যেতে দিবেন, আমি যাব না। আমার কোনো ভাইয়ের নামে বিজিবির কোনো বা এখনও
বিজিবির কোনো লাইসেন্স আমি পারলে করে দিতে পারতাম। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা ভিসা নীতির আওতায় দেয়া হয়নি। বিষয়টি জনসম্মুখে আনার আগেই সরকারকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে, তাদের উপরে তো সেটি প্রয়োগ করার প্রয়োজন বলে আমরা মনে করি। জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন কিছু নয়। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের 7031C ধারার আওতায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন। কোরবানি ঈদকে সামনে রেখে বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং সেলের তৎপরতা জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। জানান, ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না বাজারে, কারণ সরকারি রেটে পুরনো দামেই পণ্য আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। কৃষিজাত পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে 3 মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরে বলেও জানান প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাজারকে অস্থিতিশীল রেখে অতি মুনাফার সুযোগ খোঁজে অসাধু চক্র। আর তাই তো পর্যাপ্ত আমদানি ও সরবরাহ থাকার পরও নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে বেগ পেতে হয় সরকারের সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, কোরবানির ঈদকে সামনে রেখে পণ্যের বাজার যাতে অস্থির না হয়, তাই আবারও মাঠে নামছে মনিটরিং সেল। ঈদ আসলেই আমাদের দেশে কিছু লোক আছে যে সুযোগ সন্ধানী আমি বলবো, তারা মানে সাপ্লাই ঠিক থাকার পরেও 2-1 জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যেই এবং আমরা বাজারের সব মনিটরিংগুলি আবার সচল করব, যাতে কোনোভাবেই সামনে ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই কেউ বাজারে কোনো রকম সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা না করতে পারে। টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধিতে বাজারে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। সো আমরা আমাদের আমদানিকৃত যে পণ্য, বিশেষ করে ভোজ্য তেলের কোনো অ্যাডজাস্টমেন্ট আমরা এই বিষয়ে করব না, এবং আমরা আশা করি আমাদের যারা উৎপাদনকারী এবং আমদানিকারক আছে তারা এই অন্ততপক্ষে আগামী ঈদ পর্যন্ত নতুন করে আমরা কোনো প্রাইস বেঁধে দিব না, আমাদের পুরনো প্রাইসে ইনশাল্লাহ তারা সরবরাহ করতে পারবে। পেঁয়াজ এবং আলুর কোনো ঘাটতি নেই, তবে খাদ্য, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয় বসে কৃষি পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো। মাঠ পর্যায়ের যে দিক নির্দেশনা সেটা আমরা দিব। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অযুত মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার তাবরিজে অনুষ্ঠিত প্রথম জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে শৈশবের শহর মাশহাদে নিয়ে যাওয়া হচ্ছে রাইসির মরদেহ। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশে 23 মে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আশরাফ শুভর রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজে জড়ো হতে থাকেন ইরানবাসী। উদ্দেশ্য প্রিয় নেতা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানানো। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ। একে একে সম্পন্ন হয় বাকি 8 আরোহীর জানাজা। এরপর আরও শহরে জানাজা হবে প্রেসিডেন্টের। তেহরানে শেষ জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সম্পাদন হবে রাইসির দাফন কার্য। এদিকে রাইসির মৃত্যুর মাতমের মধ্যেই 28 জুন নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ইরান।
পাশাপাশি প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির শ্রদ্ধায় নীরবতা পালনের সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের স্থায়ী দূত গিলাদ এরদান। এটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে নিরাপত্তা পরিষদের সমালোচনা করেন তিনি। রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর ইরান যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছিল বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তবে ওয়াশিংটন কোনো সহায়তা করেনি বলে জানিয়েছে তেহরান। আশরাফ শুভ, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্য সামনে রেখে তার এই বাংলাদেশ সফর। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সাক্ষাৎ হয়। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ ও ভারত সফর সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার সম্পৃক্ততা বাড়ানোর প্রচেষ্টায় প্রথমবারের মতো তার এই বাংলাদেশ সফর। এর আগে মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার একটি বিমানে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছান পেনি ওং। গত 3 দশকের মধ্যে অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফর এটি। বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তন, অঞ্চলভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা ও মানব পাচারের মতো চ্যালেঞ্জগুলোর বাস্তবমুখী সমাধান নিয়ে আলোচনা হয় সাক্ষাতে। ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের বিষয়ে এখনও নিখোঁজ। এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইমিগ্রেশন পার হয়ে তিনি যথাযথভাবে ভারতে গিয়েছেন। খোঁজ না পেয়ে পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করার পর সরকারি সব সংস্থা এ নিয়ে কাজ শুরু করেছে। শিগগিরই তার বিষয়ে জানা যাবে বলে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের সব গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। আমাদের এনএসআই, আমাদের এসবি, আমাদের পুলিশ সবাই কাজ করছেন। কলকাতার ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি তার হয়ের অবস্থা আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্রই আপডেট। টালমাটাল বিশ্ব পরিস্থিতির কারণে সারা পৃথিবীতে নিত্যপণ্যের দাম চড়া। বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ না, তাই দেশের বাজারেও এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। তবে সরকারের গৃহীত বেশ কিছু উদ্যোগে বাজারে দ্রুতই স্থিতিশীলতা ফিরে আসবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গেল জাতীয় নির্বাচন যতটা শান্তিপূর্ণ হয়েছে, নিকট অতীতে ইউরোপের কোনো দেশে এমন ভালো নির্বাচন হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 42% ভোটারের ভোটে এই নির্বাচন এবং সরকার গঠন করার প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন তিনি, এবং স্বাগত জানিয়েছেন 80-টিরও বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এমন শক্ত অবস্থানে থেকে সকল বন্ধু রাষ্ট্রের সাথে আন্তরিকতার সাথে সরকার কাজ করতে চায়। তিনি যেটি বলেছেন, আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই, পুটিং অ্যাসাইড দ্য ইস্যুস দ্যাট ক্রিয়েটেড কনফিউশন ইন দ্য রিলেশনশিপ, সেগুলোকে দূরে রেখে আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই। এটিই ছিল তার বক্তব্য, একই বক্তব্য আমাদেরও ছিল। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছিলাম। বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তি করা প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। 2টি রিটে জারি করা রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ রায় দেন। ভিকারুননিসায় ভর্তি নিয়ে বয়সের নিয়ম না মানার অভিযোগে এনে প্রথম শ্রেণীতে ভর্তি ইচ্ছুক 2 শিক্ষার্থীর মা গত 14 জানুয়ারি রিট করেন। তবে মাওসির আদেশ মতে বয়সের ঊর্ধ্বসীমা অনুসরণ করাই স্কুল কর্তৃপক্ষ 169 জনের ভর্তি বাতিল করে। কষ্ট পাচ্ছে বা এদের গার্ডিয়ান, আমিও তো 2টা বাচ্চার মা বাবা। কেন পড়লেন আর এটা কি হলো আজকে? থ্যাংক ইউ। এই সুমন হয়েছে। আজকে আমাদের যে রিটটা ছিল, আমরা এই যে এজ লিমিটের বাইরে যাদের ভর্তি সেটা যে চ্যালেঞ্জ করেছিলাম সেটা বহাল থাকলো, অর্থাৎ তাদের ভর্তিটা বাতিল হয়ে গেল এবং ওয়েটিং থেকে ফিল আপ করার জন্যে নির্দেশনা দিল। 15 দিনের মধ্যে এই ওয়েটিং লিস্ট থেকে
ইলাইজেবলদের নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে দেশের মাতৃ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে। এই চিত্র যেমন আছে তেমনই এই বাস্তবতাও রয়েছে। প্রতিদিন শুধু সন্তান জন্ম দিতে গিয়ে কমপক্ষে 11 মায়ের প্রাণ ঝরে যায়। প্রশ্ন হলো, কেন এমনটা হচ্ছে? চিকিৎসকদের সাথে কথা বলে উত্তর খোঁজার চেষ্টা করেছেন মিনালা দিবা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ, মাতৃত্বের এই যুদ্ধ জীবন মৃত্যুর লড়াইয়ের মতন। এদেশের আর্থসামাজিক বাস্তবতায় সব মায়েরা সফল হয় না। অভিজ্ঞতা থাকে না, ন্যূনতম প্রস্তুতিও থাকে না, বরং থাকে কুসংস্কারের পরিবেশ। এরই মাঝে একজন মায়ের পথ চলা, স্বাস্থ্য পরীক্ষা কিংবা পরিচর্যা বহু দূরের বিষয়। এই যাত্রায় অনেকে কষ্টে উতরে যায় ঠিকই, কিন্তু কারো কারো ভাগ্য প্রসন্ন হয় না। অকাল গর্ভপাত বা মিসক্যারেজ হয়। দুর্ঘটনা বলা হলেও পরিবারের সদস্যরা অবহেলার দায় এড়াতে পারেন না। নিয়মিত 4 বার চেক আপ করার বিষয়টা যদি আমি জানতাম, তাহলে আমার আগে 2টা যে মিসক্যারেজ হয়েছে আমি আমার সন্তান 2টা হারাতাম না। তো সন্তান হারানোর বেদনা কিন্তু ওই মাই জানেন। মা তার সুরক্ষার জন্য আসলে একটা ফ্যামিলি সবারই কিছু না কিছু করা লাগে। স্বাভাবিকভাবে সেই দায়িত্বের অনেকাংশে বর্তে হচ্ছে স্বামীর উপরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দিনে গড়ে 11 জন মা প্রাণ হারান। দেশে গেল বছর সর্বশেষ স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম জরিপ পরিচালিত হয়েছে, যেখানে দেখা যায় 65% শিশু হাসপাতালে ভূমিষ্ঠ হয়, বাকি 35% বাড়িতে। বাংলাদেশে যে মাগুলো মারা যায় তার মধ্যে যে অন্যতম যে কারণগুলো রয়েছে, তার প্রথম কারণই হলো প্রসব পরবর্তী রক্তক্ষরণ, একলামশিয়া প্রি-একলামশিয়া, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায় বলে খিচুনি রোগ। তাতে 24% মা মারা যায়। সেই বাধাগ্রস্ত প্রসবের জন্য বাংলাদেশে যে 3% মা মারা যায়, সেটাকে আমাদের প্রতিরোধ করা। এই কাজগুলো করার জন্য আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে। আমরা মানুষকে পরামর্শ দিচ্ছি, মানুষকে সেবা দিচ্ছি, আর যে জায়গায় আমরা কাজটা করতে পারছি না, সেক্ষেত্রে আমরা উপযুক্ত স্থানে আমরা সেই রেফারাল কার্যক্রমটা করছি। এখনো দেশে 30% প্রসবের ঘটনা ঘটে অদক্ষ দায়ের মাধ্যমে। আবার প্রতি বছর প্রসবজনিত রক্তক্ষরণে 31% গর্ভবতী মায়ের মৃত্যু ঘটে। আরও ভয়ঙ্কর তথ্য, গর্ভকালীন সময়ে কমপক্ষে 4 বার চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা থাকলেও অনেকেই তা নেন না। বছরে প্রায় 53 লাখ মা প্রেগনেন্ট হচ্ছে বাংলাদেশে। এর মধ্যে প্রায় 25% মানে আমরা বলি এটা আনইনটেন্ডেড প্রেগন্যান্সি, মানে আমি বাচ্চা চাই না। বেশিরভাগই আমরা দেখি যে একটা আনসেফ অ্যাবর্শনের দিকে চলে যায়। পরিমিত খাবার, বিশ্রাম ও চলাচলের সাধারণ বিধিনিষেধ মেনে চলার কথা বলা হলেও কয়জনই বা তা মানতে পারেন। তার শারীরিক পুষ্টি দরকার আছে, তার মানসিক পুষ্টি দরকার আছে, ফিজিক্যাল হেলথ এক্সারসাইজের দরকার আছে, হ্যাঁ। এবং মায়েকে বলা, এবং পাশাপাশি মায়ের সাথে যারা থাকেন, হ্যাঁ, যারা মার সাথে থাকেন, পরিবারে যারা থাকেন মাকে দেখার জন্য, তাদেরকে বুঝিয়ে বলা যে মাকে তার কি সাপোর্ট দেওয়ার আছে। যখন তার লেবার পেইন উঠবে, কীভাবে কাকে সে অবহিত করবে, কিভাবে হাসপাতালে আসবে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এসব নানা রকম অনেক কিছু বিষয় আছে। সেই সব বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এই 4টা ভিজিটে আমরা এই ভাগ করেছি, যাতে করে একজন মা একটা সুস্থ সবল শিশু জন্ম দিতে পারে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে মাতৃমৃত্যুর হার কমাতে এখন জনসচেতনতার কোনো বিকল্প দেখছেন না স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। মিনালা দীপা, একুশে টেলিভিশন, ঢাকা। অলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জঙ্গি ও চরমপন্থা দমনে বাংলাদেশের সফলতা বিশ্বের যে কোনো দেশের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেমিনারে এই সফলতার কথা জানিয়েছেন গ্লোবাল কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড রেজিলেন্স ফান্ডের নির্বাহী পরিচালক ডক্টর খালিদ কাউসার। গেল কয়েক বছরে জঙ্গিবাদ দমনে জিসিআরএফের প্রথম ধাপ শেষ করে এমনই মূল্যায়ন করা হলো। সেমিনারে চরমপন্থার তদন্ত ও পরিবারের পাশাপাশি প্রতিরোধের চেষ্টা জারি রাখতে হবে বলে মত দেন বিশিষ্টজনেরা। তরুণদের সংগঠন ও তাদের তহবিলের নজরদারির পাশাপাশি এই বিপদ থেকে ফেরাতে সমাজের সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। Are a very dangerous channel for propagating hate
and violence. Again, in Bangladesh, as everywhere else, this is a very important, a major area where we all have to do we all have to play our role and be vigilant and be also. পদ্মা সেতু চালু এবং তেলের দামের সাথে ভাড়া বাড়ায় দক্ষিণের নৌপথে যাত্রী সংকট চরমে। বন্ধের পথে বরিশাল ঢাকা সহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল। বেকার হবার শঙ্কায় সংশ্লিষ্ট নানা পেশার লাখো মানুষ। বরিশাল বিভাগীয় প্রধান সুখেন্দু বরের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। স্বল্প খরচে নিরাপদে ভ্রমণ কিংবা পণ্য পরিবহনে দক্ষিণ অঞ্চলবাসীর পছন্দের শীর্ষে ছিল লঞ্চ যাত্রা। প্রথম, দ্বিতীয় শ্রেণী ও কেবিনের টিকিট ছিল যেন সোনার হরিণ। সাধারণ আসন, ডেক এবং ছাদও থাকত যাত্রীতে ঠাসা। এখন আর সেই অবস্থা নেই। পদ্মা সেতু চালুতে রাজধানীর সাথে সহজ হয়েছে দক্ষিণের ২১ জেলার যোগাযোগ। সড়ক পথে ৫ ঘন্টারও কম সময়ে ঢাকা বরিশাল আসতে যেতে পারছেন যাত্রীরা। অন্যদিকে তেলের দামের সাথে লঞ্চের ভাড়া বাড়ায় যাত্রীর অভাবে স্থবিরতার মুখে নৌপথ। বন্ধ হয়ে গেছে অনেক রুটও। এই পদ্মা সেতু হওয়ার আগে প্রতিদিন ঢাকা এবং বরিশাল উভয় প্রান্ত থেকে ৬-৭টি লঞ্চ আসা যাওয়া করত। এখন সেখানে মালিকপক্ষ রোটেশন প্রথা করে 2টি লঞ্চ করে চালায়, তাও বেহাল অবস্থা। এতে কতদিন মালিকের লঞ্চ দিয়ে চালাবে এবং আমরা যারা নিম্ন আয় আছি কতদিন চাকরি আমাদের থাকবে, সেটা নিয়ে আমরা চিন্তিত আছি। তবে বিলাসবহুল ও আরামদায়ক লঞ্চগুলো কিছু যাত্রীর কাছে এখনো জনপ্রিয়। পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ চলে 2টা এবং বেসিকিনা কম, প্যাসেঞ্জারও কম আসে, গাড়িতে যায় এবং লঞ্চের প্যাসেঞ্জার কমে, আমাকে বেসিকিনা কমায়। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের দক্ষিণ অঞ্চলের 21টি জেলার মানুষের ভাগ্য উন্নয়ন হচ্ছে, কিন্তু লঞ্চ ব্যবসায়িক ব্যবসার ধস নামছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি উদ্যোগ চান লঞ্চ মালিকরা। আমাদের এই তেলের দামে সাবসিডি দেয় এবং আমাদের যাবতীয় ভ্যাট ট্যাক্স ইত্যাদি ক্ষেত্রে সাবসিডি দেয়। আমরা পুনরায় আগের মতো লঞ্চের ব্যবসা করতে পারবো ইনশাল্লাহ। তেলের দাম না কমলে পরিস্থিতির উন্নতি হবে না বলে জানান সংশ্লিষ্টরা। রত্না জামান, ২১শে টেলিভিশন। রাজধানীতে হয়ে গেল কবি রামচন্দ্র দাশের লেখা গান ও কবিতা নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক সংগঠন বৈঠকের আয়োজনে জীবনের জলসাগরে শিরোনামে এই অনুষ্ঠানে গান ও সঙ্গীত পরিবেশন করেন বৈঠকের প্রতিষ্ঠাতা হাসান মাহাদি। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দ্র মজুমদার, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, ২১শে টেলিভিশনের প্রধান নির্বাহী নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, ম হামিদ সহ বিশিষ্টজনেরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন অতিথিরা। তুমি চাইলে এনে দিতে পারি তুমি চাইলেই হয়ে যেতে পারি সব ছেড়ে। বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে বলে আশা করেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। রাজধানীর একটি হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ওপেনিং নিয়ে কিছুটা সমস্যা ছাড়া এবারের দলটা বেশ ভারসাম্যপূর্ণ। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। প্রতিটা খেলোয়াড়, একটা কোনো প্লেয়ারের কথা বলছি না। আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা দিতে চেষ্টা তো সবাই করবে, পারুক, মানে সবসময় তো আর হয় না, সবাই তো সব প্রত্যেক দিন করে না ভালো। আশা করি যে তারা তাদের সেরাটা খেলতে পারবে, ভালো একটা খেলা খেলুক। আর তারপর এলপিএল, আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো, আমরা খুশি। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 156 উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন, 30% উপরে ভোট পড়লেও সন্তুষ্ট নয় কমিশন। আগ্রহ নষ্ট করতে ভোট নিয়ে অপপ্রচার বললেন ওবায়দুল কাদের, প্রতিযোগিতাহীন নির্বাচন মন্তব্য ফখরুলের। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আগেই জানত পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারকে হেয় করছে যুক্তরাষ্ট্র বললেন জেনারেল আজিজ। ডলারের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না বাজারে, সরকারি রেটেই পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। রাইসির জানাজায় লাখো মানুষের ভিড়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা পালন, মৃত্যু তদন্ত শুরু।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।